কবুল বলার পূর্ব মুহূর্তে এক বজ্রধ্বনিতে কাজীসহ উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেছে। তাদের বিস্ফোরিত দৃষ্টি সামনে দাঁড়ানো বলিষ্ঠ সুঠাম গড়নের এক যুবকের দিকে। এই যুবকে তারা চিনে না, না কখনো এই গ্রামে দেখেছে। তাহলে এই যুবক কোথা থেকে উদয় হলো? উপস্থিত সবার কৌতূহলী দৃষ্টি। গ্রামের সর্দার জসিম মিয়া, সমাজের একজন মাথা হিসেবে তার দায়িত্ব আছে। 2 বিবাহযোগ্য কন্যা রেখে বাবা আকবর গত হয়েছে বছর 2 হবে। বড় মেয়ের বয়স 15 আর ছোট মেয়ের বয়স 12 বছর। বাবা নেই, তাই তিনি নিজেই এই বিয়ে ঠিক করেছেন বড় মেয়ের জন্য। কত কসরত করে একটা ছেলে ঠিক করে বিয়ে দিচ্ছেন তিনি, আর এই ছেলে হুট করে এসেই বলছে বিয়ে হবে না। জসিম মিয়ার রাগে মাথা রগ ফুলে উঠল। তিনিও সামনে দাঁড়িয়ে থাকা দৈবাত আমন্ত্রিত যুবকের দিকে কর্কশ ধ্বনিতে চেঁচালো, কে তুমি? এসে আমাদের হুমকি দিচ্ছ এই বিয়ে বন্ধ করতে? তুমি জানো তুমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছো? আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, আমি কি কি করতে পারি। সামনে দাঁড়ানো যুবকের মুখে কিঞ্চিত হাসির রেখা দেখা দিল। সে তাচ্ছিল্যের সুরে বলল, আমি না আপনার পরিচয় জানতে এখানে এসেছি, আর না আপনার ক্ষমতা সম্পর্কে। আপনি 15 বছরের একটা নাবালিকা মেয়েকে 35 বছরের একটা লোকের সাথে বিয়ে দিচ্ছেন, যার বয়স মেয়েটার থেকেও দ্বিগুণ। একে তো মেয়েটা নাবালিকা, যার বিয়ের এখনো বয়সই হয়নি, তার উপর তার থেকে দ্বিগুণ বয়সের একটা বয়স্ক লোকের সাথে তার বিয়ে দিচ্ছেন। এত বড় অন্যায় কাজ করার পরেও আপনার একটুও লজ্জাবোধ নাই? কেমন সর্দার আপনি? আর এটাই বুঝে আপনার ক্ষমতা, অন্যায় করে জোর জবস্তি করে একটা নাবালিকা মেয়ের সাথে তার দ্বিগুণ বয়সী একটা পুরুষের বিয়ে দেওয়া। জসিম মিয়া ক্রোধে ফেটে পড়লেন। তার মতো একজন গণ্যমান্য ব্যক্তিকে এভাবে অপমান! তিনি তীব্র নোশানলে মুখ নিঃসৃত এক বাক্যই বলে উঠলেন, বিয়ে তো হবেই। তুমি কেন? তোমার বাপকে নিয়ে আসলেও এই বিয়ে বন্ধ হবে না। কি করতে পারো আমিও দেখে নেব। যুবকের মুখের আদল পরিবর্তন হলো না কথাগুলো শুনে। সে তাচ্ছিল্যের সুরে আবারও বলে উঠল, ঠিক আছে, আমিও দেখি আপনি কিভাবে এই বিয়ে দিতে পারেন। পুলিশকে অলরেডি ইনফর্ম করা হয়েছে, তো পুলিশ যদি আপনাকে ধরে নিয়ে যায়, তাহলে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বাল্য বিবাহ নিরোধক আইন 2017 এর ধারা 7 অনুযায়ী আপনার সর্বোচ্চ শাস্তি হবে 2 বছরের জেল, নতুবা মাত্র 1 লক্ষ টাকা জরিমানা, কিংবা উভয় জেল জরিমানা হতে পারে। তো ভেবে দেখুন বিয়ে বন্ধ করবেন কিনা এবার, বাকিটা আপনার মর্জি। জসিম মিয়ার রক্তিম চোখ আচমকায় ভীতিগ্রস্ত হয়ে উঠল। কম বেশি অনেক সুনাম আছে তার এই গ্রামে। সর্দার হিসেবে আছেন এই গ্রামে টানা 15 বছর। তিনিও কাঁচা খেলোয়াড় নয়। ফোন দিয়ে আটলেন কীভাবে এই যুবককে শায়েস্তা করা যায়। পাশে দাঁড়িয়ে থাকা তার একজন চেলা চামুন্ডা এসে কানের কাছে কিছু একটা ফিসফিস করে বললেন। এটা শুনেই তিনি একটু দমে গেলেন। এই জন্যই এই ছেলের এত সাহস, তাকে তার ডেরায় এসে তাকে ধমকায়। কাজী সাহেব আতঙ্কিত হয়ে ইতিউতি করছিল। এক পর্যায়ে যুবকটি তার কাছে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। তারপর তাকেও উদ্দেশ্য করে বললেন, বিয়ে পড়াতে আসছেন আপনি, কিন্তু আপনি কি জানেন না নাবালিকা মেয়েকে বিয়ে পড়ানোর জন্য 6 মাসের জেল বা 50,000 টাকা জরিমানা হতে পারে আপনার, এমনকি আপনার লাইসেন্সটাও বাতিল হতে পারে। ভয়ের চোটে কাজী সাহেবের আঁখি দুটি ফ্যাকাশে হয়ে গেল। বারবার শুকনো ঢোক গিলতে লাগলেন তিনি। সে সত্যি এত কিছু জানত না। যুবকটি আবার বরের দিকে তাকিয়ে বিকৃত একটা হাসি দিলেন। বরের সামনে গিয়ে ব্রু উঁচিয়ে বললেন, আমি কি আপনার শাস্তির ধারাটা বলবো নাকি এবার, নাকি নিজ থেকেই প্রস্থান করবেন এখান থেকে? তবে আপনার শাস্তিও কিন্তু ওই সর্দারের মতোই হবে। খুব একটা কম শাস্তি পাবেন না কিন্তু আপনি। দুইজনে সমান সমান শাস্তি পাবেন। অন্যায় যেহেতু দুইজনেই সমান করেছেন। বরের আসনে বসে থাকা মধ্যবয়স্ক পুরুষটি রাগে ফুঁস করে উঠলেন, গর্জে উঠলেন আর বললেন, ফাইজলামি পাইছেন মিয়া? আপনার কথায় কি বিয়ে ভাঙবো নাকি? এই বিয়ে হইবই, দেখি আপনি কি করতে পারেন। তারপর কাজীকে ডাকলেন। কাজী সাহেব, বিয়ে পড়ান তো জলদি। যুবকটি কিছু বলবে উদ্যত হতেই আচমকা জসিম মিয়া ক্ষিপ্ত স্বরে বলে উঠলেন, এই বিয়ে হবে না। মেয়ের বয়স কম, এখনও 18 হয়নি। তার উপর তোমার বয়স তার বয়সের থেকে মেলা গুণ বেশি। আমি ভুল করেছি,
আগে বুঝতে পারি নাই, এখন আমি আমার ভুল বুঝতে পারছি, তাই এই বিয়ে আমি আর হতে দিব না। তুমি এখান থেকে চলে যাও সলিল সওদাগর, এই বিয়ে হবে না। জসিম মিয়ার কথা শুনে সলিল যেন শুকনো মাটিতেই আছাড় খেলেন। এই বিয়ে করার জন্য সে গুনে গুনে তাকে 20,000 টাকা বকশিশ দিয়েছে, আর এখন এই লোক কিনা একদম পল্টি নিচ্ছেন তার সাথে। সে তো জসিম মিয়ার কথা শুনবেই না, বিয়ে সে করেই যাবে এমন একটা ভাব নিয়ে বসে আছে। গলায় তেজ ভাব দেখিয়ে বলল, বিয়ে তো হবেই সর্দার, আপনি নিজেই আমার থেকে টাকা খেয়েছেন, এখন বিয়ে না দিয়ে কোথায় যাবেন বলুন। জসিম মিয়া সলিলের একদম সামনে এসে তার কলার চেপে ধরে বললেন, আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলস, আবার 20,000 টাকার ধমক দেস আমারে। জসিম মিয়া নিজের পকেট হাতড়ে 20,000 টাকার একটা বান্ডেল তার দিকে ছুঁড়ে মারলেন। এই নে তোর টাকা, এখন এইখান থেকে ভালোই ভালোই কাইটা পড়, নয়তো আমার থেকে খারাপ আর কেউ কিন্তু হবে না। সলিল যেন জসিম মিয়ার অন্যরূপ দেখছে এখন। লজ্জায় আর রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো সে। তার সাথে আসা বরযাত্রীদেরকে বললেন, চলো এখান থেকে, এত অপমানের পর এই বাড়িতে আর 1 মিনিটও থাকুম না, উঠো সবাই। সলিলের সাথে বাকি বরযাত্রীরাও চলে গেল। জসিম মিয়া মুখে মেকি হাসি ঝুলিয়ে যুবকের সামনে গিয়ে দাঁড়ালেন। উচ্ছ্বাসিত হয়ে বললেন, তুমি আমাদের চেয়ারম্যান আজিজ শেখ সাহেবের ছেলে নাকি? তোমার নাম কি বাবা? আসলে তোমাকে গ্রামে তেমন একটা দেখি নাই, তাই চিনিও না। তা বাবা, তুমি কোথায় থাকো? যুবকের মুখে প্রশান্তির হাসি। সেও হাসি মুখে বলল, আমার নাম শেখ ফারিস ফাস। আমি গ্রামে খুব একটা থাকি না, তাই হয়তো আপনি আমাকে চিনেন নাই। আমি পরিবারের মেজ ছেলে, 6-7 বছর ধরেই ঢাকা আছি। আসলে আমি আইন নিয়ে পড়াশোনা করছি, যদিও এখনও আইনজীবীর লাইসেন্সটা পাইনি, তবে অঘোষিত আইনজীবী বলতেই পারেন, কারণ কিছুদিনের মধ্যেই আইনজীবী হয়ে যাব ইনশাআল্লাহ। জসিম মিয়ার মুখে মলিন হাসি, না চাইলেও হাসি ঝুলিয়ে রাখলেন তিনি। আকস্মিক তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, তুমি কি করে জানলে এই মেয়েটা নাবালিকা? ফারিজ মুখে পূর্বের ন্যায় হাসি ঝুলিয়ে রাখলেন। দুইবার তার পাঞ্জাবির পকেট থেকে কুচকানো একটা কাগজ বের করে জসিম মিয়ার মুখের সামনে মেলে ধরলেন। জসিম মিয়া মেলে রাখা কাগজটা দেখে ভয়ে শুকনো ঢোক গিললেন। এভাবে এই ছেলের হাতে ধরা পড়বেন বুঝতেই পারেননি তিনি। কম্পিত কণ্ঠস্বর তার। মেয়েটা এতিম, তার বাবা নাই গত 2 বছর। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, গ্রামের পোলাপান ভালো না, কে কখন কি কুৎসা রটায় দেয় তার কি ঠিক ঠিকানা আছে? অভিভাবক ছাড়া আজকাল চলাই যায় না। তাই আমি নিজেই অভিভাবক হয়ে ওদের জন্য বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু বিয়ে দিতে গেলেই বয়স নিয়ে ঝামেলা হবে, আমি সেটা জানতাম। তাই নিবন্ধন কার্ড পুনরায় বানায় নিছি চেয়ারম্যান সাহেবের কাছ থেকে। কিন্তু সেই নিবন্ধন কার্ড তোমার হাতে কেমনে পৌঁছাইল? নিবন্ধন কার্ড আমি না পেলে আপনার এই কুকর্ম কখনোই দেখাই হতো না আমার, তাই না সর্দার? এতি মেয়েকে বিয়ে দিয়ে ফরজ কাজ আদায় করা কি কুকর্ম বলছো বাবা? ফারিস তীক্ষ্ণ দৃষ্টিতে জসিম মিয়ার দিকে তাকালেন। তার পাশে চেয়ার টেনে বসতে বসতে বললেন, এসব ভোজপুরি গল্প অন্য মানুষদের সাথে বলবেন, অন্তত আমাকে এসব ভুজুং বাজুং শোনাতে আসবেন না। এতিমের জন্য চাইলে আপনি অন্যভাবে সাহায্য করতে পারতেন, কিন্তু আপনি তো সোজা বিয়েতে চলে গেছেন, তাও দ্বিগুণ বয়স্ক ছেলের সাথে বিয়ে। এরকম বিয়ে শাদী হলে টাকার পরিমাণ বেশিই পাওয়া যায়, তাই না? জসিম মিয়ার মুখে কোনো সারা শব্দ নেই। এই ছেলের সাথে কথা বলে তার মান সম্মান আর খোয়াতে চান না তিনি, তাই আর কথা বাড়াননি। মুখে আফসোসের সুর তার। আসলে বাবা, আমি বুঝতে পারি নাই, সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আমার। তুমি না আসলে অনেক কিছুই জানা হতো না আজকে। ফারিজ আর কিছুই বলল না, উঠে দাঁড়ালো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তাকে পিছন থেকে ওয়াসিম মিয়া আটকালেন। বসো বাবা, যা রান্না হয়েছে সেখান থেকে কিছু খেয়ে যাও। ফারিজ না করতে গিয়েও না করল না, সে তার পাশে বসলো। আশেপাশে একবার চোখ ভুলালো সে। বাড়িটি সম্ভবত নতুন বাড়ি হবে। এই বাড়ি থেকে আশেপাশের বাড়িঘর একটু দূরেই আছে। বাড়ির পূর্ব দক্ষিণে খোলা জমি আর উত্তর দক্ষিণে মেহগনি বাগান আর পশ্চিমে গাড়ি চলাচলের রাস্তা। বিয়েবাড়ি হলেও খুব একটা লোকের সমাগম নাই। গরিব এতিমের বিয়ে, তাই হয়তো মানুষ নাই, কিংবা সর্দার কাউকে আসতেই দেয়নি, এমনটাও তো হতে পারে। ঘরের অবস্থা খুবই নাজুক। হাফ টিন আর হাফ বেড়ায় নির্মিত এই ঘর। আয়তনে খুব বেশি বড় নয়, আবার একেবারে ছোটও নয়। উঠোনে ছোট করে প্যান্ডেল বসানো, একপাশে মাটির চুলা আর অন্য পাশে খাবার সাজানো টেবিলের মধ্যে। খুব বেশি অতিথিও নেই।
তবে তার অবাক লাগছে এই ভেবে যে কোনো মহিলাকে সে এই পর্যন্ত দেখেনি। আচ্ছা, মেয়েটার বিয়ে ভেঙে গেল, কিন্তু কাউকে এই পর্যন্ত সামনে আসতে দেখল না কেন সে? মেয়েটার পরিবারের মানুষ নাই নাকি? কে কে আছে তার জানতে হবে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জসিম মিয়া পিছন থেকে তাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ বাবা? সে উত্তর দিল না, সোজা ঘরে ঢুকে পড়ল। কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করেই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। এতক্ষণ সে মনে মনে আফসোস করেছিল বিয়েতে কোনো মানুষ নাই দেখে, কিন্তু ভিতরে যে মানুষেও গিজগিজ করছে সে ঘুণা করেও টের পায়নি। বাপরে, তারা আক্কেল গুরুম! কত মেয়ে মানুষ এখানে! সে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তাকে দেখে অনেকেই পরিমরি করেই পগার পার হয়ে গেছে। এতে তার ভীষণ অবাক লাগলো। সবাই তাকে দেখে পালাচ্ছে কেন? সে আরও একটু এগিয়ে গেল। সামনে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা বসা দেখতে পেল। তাকে দেখে বয়োজ্যেষ্ঠ মহিলাটি হেসে উঠল। ফারিস তাকে সালাম দিল আর জিজ্ঞাসা করল, ভালো আছেন দাদু? জামিলা হ্যাঁ বলে মাথা নাড়ালো। তারপর তার পাশে বসতে বলল। তাকে ফিসফিস করে বলল, ওই হারামজাদাগুলো কি বিদায় হয়েছে? ফারিস নিঃশব্দে মুচকি হাসল। সেও হ্যাঁ বলে মাথা নাড়ালো। জামিলা তাকে ক্ষীণস্বরে বলল, বড্ড বাসা বাসাইছো বাপ। আমার নাতিটার জীবন নরক বানায় ফেলতো ওই হারামজাদায়। তুমি ফেরেশতার মতো কোত্থেকে উদয় হইলা? আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, কিন্তু ভাই, আমার নাতনিটা আদৌ কি শান্তি পাইব এবার? দাদির কথাটা শুনে ফারিস কিছুক্ষণ ভাবল। তারপর চট করে বলল, কেন দাদু? জামিলার চোখে হতাশার সুর। ওই আমার নাতিটারে বাঁচতে দিব না। বিয়ে ভাঙছে তো জ্বালায় মারব এবার। ফারিস জামিলার হাত দুটো আঁকড়ে ধরে বলল, চিন্তা করবেন না, আমি আছি তো আপনাদের পাশে। কেউ কিচ্ছুটি করতে পারবে না আপনাদের। তারপর সে নিজের পকেট হাতে একটা কার্ড বের করে দেয়। দাদু, এটা আমার কার্ড। যখনই আমাকে প্রয়োজন মনে করবেন নিঃসংকোচে কল দিবেন আমার মোবাইলে। কথাগুলো বলে সে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে আরও একবার এই ঘর ভালো করে দেখে নিল সে। এই রুমে কিছুক্ষণ আগেও মহিলা দ্বারা পরিপূর্ণ ছিল, কিন্তু এখন পুরো ঘরটাই জনশূন্য। তবে বেড়ার দেয়ালের অন্য পাশে মহিলাদের ফিসফিস শব্দ তার কানে আসছে। মহিলারা সামনে না আসলেও ঠিক বেড়ার ফাঁকফোকর দিয়ে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে তারা। ভারী অদ্ভুত গ্রামের মহিলারা। বাইরে এসে সে চেয়ার টেনে বসে। ঘড়ির কাঁটা এখন বিকেল 4টার ঘরে। তার অবশ্য তেমন খিদে নেই, তাও প্লেটে সামান্য কিছু নিয়ে খেতে বসল। জসিম মিয়ার দিকে সে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল, আপনি আমার বাবার মতো নই, তাই ছেলে হিসেবে আবদার করেই বলছি, এতে মেয়েটার খরচ প্রয়োজনে আমিই দেব, তাও তাকে অল্প বয়সে বিয়ে দেবেন না। মেয়েটাকে পড়তে দিন। গ্রামের সর্দার হিসেবে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, সাথে তার পরিবারের সুরক্ষাটাও। বাকিটা না হয় আমি সামলাবো। সে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। জসিম মিয়াকে সালাম দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সন্ধ্যের নাস্তা করে মাত্রই রুমে এসেছে ফারিস। দৈবাদ আজিজ হন্তদন্ত হয়ে তার রুমে আসে। রক্তবর্ণ অক্ষিযুগল তার। কপিত কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার এত দুঃসাহস কী করে হলো? তুমি আমার অফিস রুমে কেন গিয়েছ? এটা তোমার ঢাকা শহর নয়। এখানে মেয়েদের 15 বছর কোনো ম্যাটারই না। এর থেকেও কম বয়সে মেয়েদের গ্রামে বিয়ে হয়, নতুন কিছু নয় এটা। কিন্তু তুমি কেন গিয়েছো মেয়েটার বিয়ে ভাঙতে? ফারিস তার বাবার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তার বাবা একজন জনগণের রক্ষক হয়ে কিভাবে এমন একটা বেআইনি কথা বলতে পারে, যেখানে তাদেরকে রোজ আইনের বুলি আওড়ায় তার নিজের বাবাই। তার মুখে এখন তার ছেলের সুর। বাবা, তুমি কি বলছো এসব? ভাবতেই তো পারছি না আমি। আজিজের কোনো ভাবাবেগ নেই। সে আগের মতোই ধারালো কণ্ঠে বলল, মানুষই আইনকে সৃষ্টি করেছে, কিন্তু আইন মানুষকে সৃষ্টি করেনি। তাই এত জ্ঞান দিয়া বেড়াবা না আমাকে। সমাজে আমাকে চলতে হবে, তাই কিছু জিনিস দেখেও না দেখার ভান করতে হয়, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। আমার একার যুক্তি দিয়ে সমাজ বদলানো সম্ভব নয়, বুঝলে? হারিস কিছু বলতে উদ্যত হতেই তার বাবা তাকে থামিয়ে দিলেন। তিনি দৃঢ় গলায় বললেন, কাল সকালেই তুমি ঢাকায় চলে যাবে, আর গ্রামে আসার দরকার নেই। তোমার আইন তোমার মধ্যেই রাখো। ফারিস কিছু বলতে গিয়েও আর বলেনি। সমাজের এমন অবৈধ নিয়ম সে মানবে না কখনোই, ভাঙবে এসব কুপ্রথা একদিন। নিস্তব্ধ গভীর রাত, নবমণ্ডলে এক ফালি চন্দ্রকিরণে উজ্জ্বল হয়ে আছে চারিপাশ। জানালার ছোট্ট ছিদ্র দিয়ে ফারেজের ঘরে সেই আলোর উজ্জ্বলতা উকি দিচ্ছে।
ফারিস গভীর নিদ্রায় নিমজ্জিত তখন, কিন্তু আচমকাই তার মুঠোফোন কর্কশ ধ্বনিতে কম্পিত হতে লাগলো। নিদ্রা ঘুরে কারো কল রিসিভ করে জিজ্ঞেস করতে কারো কম্পিত ভয়ার্ত সুর ভেসে আসে তার কর্ণকুহরে, প্লিজ ভাইয়া, আমার আপুকে বাঁচান, তারা আমার আপুকে সর্দার বাড়িতে নিয়ে গেছে, কি করবে জানি না, জলদি আসুন।